আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে আমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে নদী, বায়ু ও হিমবাহর কার্য, এই তিনটে মূল বিষয় কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এবং সব থেকে লেটেস্ট যে ইনফরমেশন, সেটা তোমরা যে অনেকেই জানো বা অনেকেই জানো না। যারা জানো না তারা আজকে পরিষ্কার করে জেনে নাও। আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে 5 মার্কের প্রশ্ন লিখতে হয়, তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবো। আমাদের 3 মার্কের যে 4টে প্রশ্ন আমাদের লিখতে হয়, সেখান থেকে 3 মার্কের একটা প্রশ্ন আমরা যথারীতি এখান থেকে কমন পাবো। ইভেন আমাদের 2 মার্কের যে প্রশ্ন রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা প্রায় দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবো। অর্থাৎ বুঝতেই পারছো যে মানে একটা কোশ্চেন লিখতে হয়। তো যাই হোক, আমরা এখান থেকে একটা 2 মার্ক, একটা 3 মার্ক এবং একটা 5 মার্কের কোশ্চেন কমন পাবো। অর্থাৎ 10 মার্কস কিন্তু আমরা এখান থেকে ব্রড কোশ্চেন আকারে কমন পাবো। ঠিক একই রকম ভাবে যে শুধুমাত্র ব্রড কোশ্চেন সেটা কিন্তু বলা যাবে না, তার সঙ্গে আমরা স্বাভাবিকভাবে এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, এই সমস্ত পার্টগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখান থেকে আমরা প্রায় আরো 5 মার্কস কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেন আকারে পাবো। সব মিলিয়ে আমরা যদি এই চ্যাপ্টারটাকেই ভালো করে পড়ি, তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা ন্যূনতম 15টি মার্ক সংগ্রহ করতে পারি। একদম পরিষ্কার কথা হলো তাই। তার মানে বুঝতেই পারছো যে এই চ্যাপ্টারটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবার কথা হচ্ছে যে আমরা স্যার কি পড়বো। দেখো, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল মানে হচ্ছে আমাদের বুঝে পড়ার বিষয়। আমাদের বুঝে পড়তে হবে। অবুঝের মতো শুধুমাত্র গোগ্রাসে পড়ে গেলাম, বা স্যাররা আমাদের নোটস দিয়েছেন বা বাজারের নোটস বই রয়েছে, সেই নোটস বইগুলো আমরা পড়ে ফেললাম বা মুখস্থ করে ফেললাম, সেটা কিন্তু অ্যাকচুয়াল মেথড নয়। বিষয়টাকে তোমাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, এবং তার সঙ্গে ড্রয়িং। প্রত্যেকটা বিষয় আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, আরোহণ, অবরোহণ, পর্যায়ন, অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, হিমশৈল, যাই বলি না কেন, প্রত্যেকটার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ধরো 2 মার্কের ক্ষেত্রে সংজ্ঞা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, উদাহরণ রয়েছে, চিত্র রয়েছে, এই সবগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি 3 মার্কের প্রশ্নগুলোর দিকে যাই, যেমন আবহবিক আর ক্ষয়ীভবনের পার্থক্য, নদী বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় কার্য বহন কার্য করে, বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় বহন করে, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বদ্বীপ সৃষ্টির কারণগুলো কি কি, এই যে প্রশ্নগুলো বললাম, প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক উত্তর রয়েছে। তো আমাদের কিভাবে লিখলে আমরা বেশি মার্কস পাবো? একদম শর্টকাট মেথড, যেটা তোমাদের অবশ্যই করতে হবে, এবং এটা না করলে তোমরা কিন্তু ভূগোলে ফুল মার্কস পাবে না। কারণ মাধ্যমিকের খাতা আমরা দেখি, সেক্ষেত্রে ভূগোলে ফুল মার্কস তাদেরই দেওয়া হয় যারা একদম সঠিক রুলস, নিয়ম কানুন সুন্দরভাবে তুলে ধরে, তারাই কিন্তু ফুল মার্কস পায়। একদম 2-এ 2 পায়, আবার 3-এর ক্ষেত্রে 3-এ 3 পায়, 5-এর ক্ষেত্রে 5-এ 5 পায়। এই বিষয়টা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো 2-এ 2 কারা পাবে? যারা যে কোনো প্রশ্ন, কারণ 2 মার্কের প্রশ্নগুলো আমাদের কিভাবে আসে? সংজ্ঞামূলক প্রশ্ন আসে। যেমন ধরো দিল যে ঝুলন্ত উপত্যকা কাকে বলে, একদম সংজ্ঞা লেখো ঝুলন্ত উপত্যকা, এরকম ভাবে প্রশ্ন দিল, তাহলে আমরা কি বলবো? ঝুলন্ত উপত্যকা কাকে বলে সেটা আমরা বলে দেবো যে পার্বত্য যে হিমবাহ রয়েছে, সেই পার্বত্য হিমবাহতে কি হয়, এই যে এরকম ভাবে ঝুলে ঝুলে থাকে বলে এটাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। এই যে এরকম ভাবে ঝুলে ঝুলে থাকে বলে আমরা এটাকে বলে দিতে পারি ঝুলন্ত উপত্যকা। তো সেই বিষয়টার ডেফিনেশন, সংজ্ঞাটা আমাকে প্রথমে দিতে হবে, তারপরে তার 2-একটা বৈশিষ্ট্য দিতে হবে, তারপরে তার উদাহরণটা দিতে হবে, তারপরে তার চিত্রটা দিতে হবে। এই প্যাটার্নে যদি আমি সাজাতে পারি, তাহলে কিন্তু আমি 2-এ 2 পাবো, যে কোনো সংজ্ঞা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 মার্কের প্রশ্নগুলো আমাদের পয়েন্ট ভিত্তিক উত্তর করতে হবে। মনে রাখতে হবে 3 মার্কে ন্যূনতম পয়েন্ট হচ্ছে 3টে, ন্যূনতম পয়েন্ট। কি বললাম? যেমন বললো অশ্বক্রাকৃতির রথ কিভাবে সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা 4টে পয়েন্ট, কারণ সৃষ্টির ক্ষেত্রে 4টে পয়েন্ট আছে, এগুলো বাধা ধরা পয়েন্ট। কিন্তু কিছু বদ্বীপ সৃষ্টি হয় কিভাবে, সেখানে ন্যূনতম 5টা পয়েন্ট। তো চেষ্টা করতে হবে 3 থেকে 5টা পয়েন্টের মধ্যে ন্যূনতম উত্তর করার, এবং অবশ্যই সেটাকে সঠিকভাবে লিখতে হবে। ভুলভাল শুধুমাত্র পয়েন্ট করলাম, তথ্য দিলাম না, সেটা করলে কিন্তু হবে না। আর 5 মার্কের প্রশ্ন আমাদের এখান থেকে যেটা আসে, সেটা কিভাবে আসে? সেটা স্বাভাবিকভাবে ভূমিরূপ আসে। যেমন এর আগেরবার কি পরীক্ষাতে প্রশ্নতে কি এসেছিল? আগেরবার এসেছিল নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। তার মানে নদীর সঞ্চয় কার্যের ফলে যে 3টি ভূমিরূপ আমি লিখবো, সেই 3টি ভূমিরূপের কিন্তু তার আবার ওই যে 2 মার্কে যেমন বললাম সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, সেইভাবে লিখবো। তো এবার ধরো তোমাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আগেরবার যেহেতু নদীর সঞ্চয় কার্য চলে এসছে, তোমাদের কিন্তু বায়ুটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের হিমবাহটা খুব ইম্পর্টেন্ট, বা বায়ু বা হিমবাহের ক্ষয় কার্য, এটা তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট। তো বায়ুর ক্ষয় কার্য যদি পরীক্ষাতে আসে 3টে ভূমিরূপ, সেখানে আমরা অবশ্যই ইয়ারদান, যোগান, ইনসালবার্স, এই বিষয়গুলো আমরা অবশ্যই লিখবো। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এভাবে কিন্তু আমরা লিখবো। তাহলেই কিন্তু আমরা ওই তিনটে আলাদা আলাদা করে লিখবো, তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো। এই হলো আমাদের লেখার প্যাটার্ন, এই হলো আমাদের মূল বিষয়, যে আমাদের কি কি প্রশ্ন আসবে। এবার আমাদের দরকার স্যার আমরা কি কি বিষয়গুলো ভালো করে পড়বো। দেখো,
এই মুহূর্তে আমাদের হাতে যেটুকু সময় আছে, এখন আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে, এই সময়টুকু আমি একদম ফুল প্রিপেয়ার্ড সাজেশন আমি বলবো না, আমি মোটামুটি যেগুলো পড়তে হবে, তোমাদের রেডি রাখতে হবে, আমি সেগুলো বলে দিচ্ছি। সে লাস্ট মিনিট সাজেশন ঠিক পরীক্ষার আগের মুহূর্তে হয়তো কিছু কোশ্চেন 2-4টে আমি বলে দেবো, সেখান থেকে কমন পাবে, সেটা ঠিকই আছে, কিন্তু এখন যতটুকু সময় আছে তা এখন তোমাদের দরকার প্রিপারেশন। এখন কিন্তু এই প্রিপারেশন নাও। কীভাবে প্রিপারেশন নেবে সেটা আমি বলে দিলাম, যে 2 মার্কের প্রশ্নগুলো কেমনভাবে লিখবে। বাজারে অ্যাভেলেবেল নোটস বই রয়েছে, অ্যাভেলেবেল পাঠ্য বই রয়েছে, আমি ইভেন বলেছি মোদকের বইটাও যথেষ্ট ভালো, যথেষ্ট স্ট্যান্ডার্ড। তারপর বাণী সংসদের বইটা রয়েছে, সেটাও খুব ভালো স্ট্যান্ডার্ড বই। গড়াঙের বই রয়েছে, সেটাও খুব ভালো স্ট্যান্ডার্ড বই। সে যে যেখান থেকে পড়ো সেটা নিয়ে আমার ফ্যাক্টর নয়, কিন্তু প্যাটার্ন যেন এভাবে হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার চলো কি কি প্রশ্নগুলো আমাদের একটু দেখে রাখা উচিত, আমরা সেটাও একটু এক নজরে দেখে নিই। দেখো, আমি তোমাদের জন্য স্পেশালি কিছু নোটসও রেডি করে ফেলেছি। যেমন ধরো, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট মেরু, বা প্রথম 2026 সালে এসেছিল কি মহাদেশীয় হিমবাহ কাকে বলে, বা মরু সম্প্রচারণের সংজ্ঞা দাও। এটা 2026 সালে এসেছিল। তো 2 মার্কের জন্য তোমাদের জন্য কী কী প্রশ্ন রয়েছে: আরোহণ অবরোহণ পর্যায়, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, হিমশৈল, নদীর অবঘর্ষ, ভ্যালিড ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্গ স্ক্রুন্ড, নুনাটাক্স, ক্রেভার্স, মরুদ্যান, হামাদা, ওয়াদি, প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণা অববাহিকা, নদী অববাহিকা, গ্রিখাত ও ক্যানিয়ন, নদীগ্রাস, ইনসেলবার্জ, জলবিভাজিকা, অপসারণ গর্ত, পারদেশীয় হিমবাহ, ষষ্ঠ ঘাতের সূত্র, কিউসেক ও কিউমেক, প্রপাত কূপ, প্যাটার্ন স্ট্যান্ড। এর পাশে কিছু কিছু স্টার সিম্বল দেওয়া রয়েছে, এই যেগুলো দেখতে পাচ্ছ তোমরা স্টার সিম্বল দেওয়া রয়েছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা আসবো 3 মার্কের জন্য আমরা কী কী পড়বো। 3 মার্কের প্রশ্নগুলো একটু দেখে নাও। 2026 সালে যেটা আমাদের এসেছিল যুগান ও ইয়ারদাঙের মধ্যে পার্থক্য লেখো। তো তোমরা কী কী প্র্যাকটিস করবে: আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, নদী ও বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় বহন কার্য করে, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বদ্বীপ সৃষ্টির কারণগুলো আলোচনা করো, সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন, পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কী, ইউ আকৃতির উপত্যকা বৃহৎকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য কী, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো, সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি, অশ্বক্রাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার আমরা 5 মার্ক কোশ্চেন। দেখো, আগেরবারের ছিল নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। তোমাদের জন্য নদী অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আশা রাখবো যে এই দুটো প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তবুও তার সঙ্গে বালিয়াড়ি কাকে বলে, বিভিন্ন প্রকার বালিয়াড়ি শ্রেণী বিভাগটা ভালো করে পড়ে রাখবে। হিমবাহ ও জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপটাও দেখে রাখবে। নদী ও বায়ুর মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপটাও কিন্তু দেখে রাখবে। তো স্বাভাবিকভাবে এই যে প্রশ্নগুলো বললাম, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে স্যার বেশি প্রশ্ন হয়ে গেল। দেখো, বেশি প্রশ্ন এখন নাই, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে পারে। এগুলো প্র্যাকটিস করলে তোমরা একটা জিনিস ফ্রি পাবে। এই যে প্রশ্নগুলো আমি বললাম না, তাহলে দেখবে এগুলো যারা প্র্যাকটিস করবে অটোমেটিক শর্ট কোশ্চেন তাদের ব্রেন ইনস্টল হয়ে গেছে। অটোমেটিক শর্ট কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমরা করতে পারবে। হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন যখন তোমাদের বলবো অবশ্যই 2-1টা প্রশ্ন কমিয়ে দেবো, কিন্তু আমি বলবো যে হাতে যতটুকু সময় আছে ততটুকু সময় অন্তত এই প্রশ্নগুলোকে পড়ে কাজে লাগানোর চেষ্টা করো, ভালো রেজাল্ট করার চেষ্টা করো, অন্তত কিছু শেখার চেষ্টা করো। প্রশ্নগুলো আগেই দিয়ে দিলাম, ভালোভাবে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো এবং এই প্রশ্নগুলোর উপর বিশেষ নজর দিয়ে পড়াশোনা করতে পারো, যাতে তোমরা রেজাল্টটা টপ লেভেলের রেজাল্ট করতে পারো। এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম। চ্যানেলের সঙ্গে থাকো, বন্ধুদেরকে চ্যানেল শেয়ার করো, কারণ সবসময় এডুকেশনাল বাস্তবিক সঠিক তথ্য, সম্পূর্ণ নোটস, সম্পূর্ণ সাজেশন, বিভিন্ন ক্লাস কিন্তু তোমরা এখানে পাবে। কোনো কিছুর প্রয়োজনে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।